আমরা সংসদীয় কমিটিকে তো বেশ আন্তরিকই দেখলাম। জ্বালানি বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি সুবিদ আলী ভুইয়া তো বেশ আন্তরিক। এই যে কমিটির অন্য সদস্য ব্যারিস্টার শেখ ফজলুল তাপস আন্তরিক, কিন্তু কিছুই জানে না। আর ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এনামুল হক বললেন, আমি জানি, উনি তখন জ্বালানি প্রতিমন্ত্রী, আমি জানি, কিন্তু উনিও কিছু বোঝেন না। বিশ্বাস করুন, তারা কিচ্ছু বোঝেন না, তারা পড়েন না, তারা কিছু জানেন না। এভাবেই দেশ চলছে, আমলারাই চালাচ্ছে। আমরা যখন বললাম যে আমাদের জাতীয় সংস্থাকে দুর্নীতিমুক্ত করে এর সক্ষমতা নিশ্চিত করতে হবে, এদের পুঁজি দিতে হবে, ন্যায্য পুঁজিটাই দেওয়া হচ্ছে না, ঋণ দিতে হবে, যন্ত্রপাতি সমৃদ্ধ করতে হবে, ট্রেনিং করাতে হবে, বিশ্ববিদ্যালয়ে সিলেবাস করে এসব বিষয় পড়াতে হবে, কোল বাংলা জাতীয় প্রতিষ্ঠান তৈরি করতে হবে, যারা মোটামুটি এই বিষয়ে জানে তাদেরকে বিদেশে পাঠিয়ে আরো দক্ষ করে আনতে হবে, নতুন চাকরি দিয়ে তাদের ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। এভাবে একটা শক্তিশালী জাতীয় সংস্থা করতে হবে। আমাদের মতো দুর্নীতিগ্রস্ত দেশ হওয়া সত্ত্বেও পাকিস্তান, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া কি সুন্দরভাবে খনিজ সম্পদ উন্নয়ন বিষয়ক তাদের জাতীয় সংস্থাকে চালিয়ে যাচ্ছে। তারা কত শক্তিশালী, তারা অন্য দেশে গিয়েও কন্ট্রাক্টরশিপ করে। আর আমাদের কি দুর্ভাগ্য, বঙ্গবন্ধু এই দেশে পেট্রো বাংলা প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন, তার আগে শেল আন্তর্জাতিক তেল কোম্পানি এখানে কাজ করতো। ৭৪ সালে বঙ্গবন্ধু শেলকে বললেন চলে যাও, শেল খুব কম দামে বিক্রি করে দিয়ে চলে গেল। সেই শেলের ভূতত্ত্ববিদ প্রকৌশলী দিয়ে, দক্ষ লোক দিয়ে তো পেট্রো বাংলা গঠিত হলো, অথচ সেটাকে সুগঠিত করা, উন্নত করার চেষ্টা কারণেই। সংসদীয় কমিটিতে আলোচনার সময় যখন আমরা এসব প্রসঙ্গ বলছি, তখন সংসদ সদস্যদের পিছনে বসা বাফেক্সের চেয়ারম্যান আমাদের বললেন, আমাদের জন্য আপনাদের মায়া কান্না করতে হবে না। এই ছিল শহীদুল্লাহ ভাই। একবার রাজনীতি নিয়ে তার সঙ্গে আলাপ হচ্ছিল, তো আমি বললাম যে বাংলাদেশের রাজনীতি গণতন্ত্র নিয়ে যে মানে যা চলছে আপনি কিভাবে দেখেন। তো উনি তখন আমাকে বললেন, এটা কি গণতন্ত্র? বুর্জোয়া গণতন্ত্র গণতন্ত্র হয় কখনো? যখন জাতীয়তাবাদী হয়, দেশপ্রেমী এবং সৎ হয়। আমাদের যত সরকার ক্ষমতায় এসেছে এরা সব সাম্রাজ্যবাদের দাস সরকার। বুর্জোয়া হয়েও তো দেশপ্রেমী হওয়া যায়, বুর্জোয়া হয়েও জাতীয়তাবাদী হওয়া যায়। বুর্জোয়া জাতীয়তাবাদী মানে কি? তারা দেশীয় শ্রেণী সমর্থন করবে, কিন্তু বিদেশি লুণ্ঠন সমর্থন করে না। খুব ইম্পর্টেন্ট কথা। এদেরকে বলে জাতীয়তাবাদী। নেহেরু, সুকর্ণ, নাসের, সান ইয়াতসেন এরা হলো জাতীয়তাবাদী, কারণ এরা নিজের দেশের শ্রেণী শোষণ সমর্থন করত, কিন্তু বিদেশি লুণ্ঠন সমর্থন করত না। রাজনৈতিক সংজ্ঞায়নে এদেরকে বলা হয় জাতীয়তাবাদী। আমাদের যত বুর্জোয়া পার্টি আছে, একটা রকম জাতীয়তাবাদী চরিত্র নেই। সবাই সাম্রাজ্যবাদী লুণ্ঠনের দরজা খুলে দেয় শুধু 2 পয়সার বিনিময়ে। আজকের বাংলাদেশকে যদি দেখেন, তাহলে এই দেশে মন্ত্রিত্ব করে লন্ডনে কিছু 60টা বাড়ি হয়। কিরকম জাতীয়তাবাদী, কিরকম বুর্জোয়া। যাই হোক, শহীদুল্লাহ ভাই খুব সাধারণ জীবন উচ্চারণ করতেন। তেল গ্যাস আন্দোলনের প্রতিনিধি ছিলেন, সবাই এটা বলেছেন, সবাই থেকে শহীদুল্লাহ ভাই বলতেন শ্রদ্ধায়, ভালোবাসায়, আবার পয়সাতেও। কারণ শহীদুল্লাহ ভাই পয়সা দেয় নাই এরকম কোন সামাজিক সংগঠন খুব কম আছে। আমি দেখতাম যে উনি প্রতিদিন তার ডায়েরিতে সব লিখে রাখতেন। তার প্রতি বছরে আলাদা আলাদা ডায়েরি ছিল। তার ডায়েরির কিছু অংশ আমরা পেয়েছি, ওগুলা প্রেজেন্ট করতে পারলে ভালো হতো। ওটা বাংলাদেশের একটা আকর ইতিহাস, রাজনৈতিক অর্থায়নের, সামাজিক প্রতিষ্ঠানের অর্থায়নের একটা আকর ইতিহাস। তো এইসব নিয়ে আমার সামনে অনেক ঘটনা ঘটতো। কেউ হয়তো এসে বললেন, শহীদুল্লাহ ভাই আপনি তো তারে পয়সা দিচ্ছিলেন, ও তো পয়সা খাই ফেলেছে, আপনি আমার খুব উপকার করলেন, আপনার ব্যাপারে আমি সতর্ক হলাম। একবার একটা মানে ঘটনা, এটা বলতেও খুব ইয়ে লাগে। দৈনিক যুগান্তর একটা আলোচনা অনুষ্ঠান করেছে, কোন একটা বিষয় আমার খেয়াল নেই, সেখানে দেশের অনেক গুণীজন আছে। সেখানে সেই সময়ে এলজিডির সাবেক প্রধান প্রকৌশলী, খুব নাম করা ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম সিদ্দিকী সাহেব ছিলেন। তো কামরুল ইসলাম সিদ্দিকী সাহেবকে উনি অসৎ মনে করতেন। তো ঘটনাক্রমে চেয়ারটা তার পাশে বসছে। উনি যখন পাশে বসে দেখে যে কামরুল ইসলাম সিদ্দিকী সাহেবের চেয়ার, উনি ধাপ করে লাফ দিয়ে উঠে বলেন, আপনার সাথে বসতে পারি। আয়োজকরা তো ধরেন বেকার অবস্থায় পড়ে গেছে এরকম। তো কামরুল ইসলাম সিদ্দিকী সাহেব বুঝছেন যে এখানে থাকাটা নিরাপদ না, আসতে পেরে চলে গেলেন। এইরকম একটা অকপট মানুষ ছিলেন। একবার এটাকে জিজ্ঞেস করলাম যে এই যে আপনি নানা রকম সামাজিক সাংস্কৃতিক সংগঠন ব্যক্তিকে প্রকাশ্য গোপনে বহু বছর ধরে আর্থিক সহায়তা দিলেন, এক্ষেত্রে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কি, ফলাফলই বা কি? হাসতে হাসতে বলতেছেন, খুব সুন্দর অভিজ্ঞতা, এটা খুব কাজে দিয়েছে। আমি একা যে কাজটা করতে পারতাম না, এখন সবাই মিলে তা করি। এই কাজটা সবাই মিলে করাটা খুব দরকার, একজনের কাজে তো হবে না। সেজন্য এই প্রচেষ্টাটা খুব কাজে লেগেছে। আমার যেটুকু অর্থ ব্যয়, যেটুকু শ্রম ব্যয়, এগুলো যত বেশি মানুষের ভেতরে শেয়ার করতে পারি,
ততই মঙ্গল। একা কতটুকু করা যায়, একা কিছুই করা যায় না। সেজন্য একটা শেয়ার্ড এক্সপিরিয়েন্স, সবাই যেন মঙ্গলটা পায়। আমার ব্যর্থতা হচ্ছে আরো বেশি পারলাম না কেন। আরে এইটুকু, এই যে তার জীবনের অভিজ্ঞতা, মানে তার যে ফিলোসফি, আমার কৌতূহল আরো বাড়লো। প্রশ্নটা করে ফেললাম, যেসব জায়গায় এভাবে সহায়তা করেছেন তা ব্যর্থ হয়নি কোনো? এবার শেখ শহীদুল্লাহ আত্মবিশ্বাসী উত্তর বললেন, এটা ফেল করার জিনিস না। এটা তো এমন না যে কাউকে বিশ্বাস করে কিছু টাকা দিলাম, সে আর ফেরত দিল না, এরকম ব্যাপার তো না। জনগণকে বিশ্বাস করা, এই বিনিয়োগ কোনোদিন ফেল করে না। মানুষের মঙ্গলের জন্য বিনিয়োগ কোনোদিন ফেল করে না। মানুষের কল্যাণের জন্য যে কোনো প্রচেষ্টার সঙ্গে থেকে তাকে সাহায্য করা কোনোদিন ফেল করতে পারে না। এই ইনভেস্টমেন্ট কোনোদিন ফেল করতে পারে না। শেখ মোহাম্মদ শহীদুল্লাহ শিক্ষা জীবন দারিদ্র্যের সংগ্রাম, কষ্টের মধ্যে কাটিয়েছিলেন। একবার আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি যে পড়াশোনার ব্যাপারে কেউ আসলে টাকা পয়সা দিয়ে বললেন যে দেখেন, আমি নিজে হাজী মোহাম্মদ মহসিন ফান্ড পেয়ে লেখাপড়া করেছি, ওই টাকাটা না দিলে আমার লেখাপড়া হতো না কোথায়। তো সুতরাং আমি এটা মনে রেখেছি, আমিও চেষ্টা করি যে কোনোভাবে যদি করা যায়। প্রকৌশলী শহীদুল্লাহকে একবার জিজ্ঞেস করেছিলাম আপনার শক্তি জায়গাটা কি। উনি ওই এরকম প্রশ্ন করলে একটু মৃদু হাসতে হাসতে বললেন, দেখেন আমি বিবেকানন্দের সেই লাইনটাকে খুব পছন্দ করি, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। প্রকৌশলী শহীদুল্লাহর বিশেষ বৈশিষ্ট্য, নিজের চিন্তা এবং বিশ্বাস প্রকাশে তিনি ছিলেন অকপট, কারো কাছে মাথা নোয়াবার মানুষ তিনি ছিলেন না। পাকিস্তানি জমানায় বামপন্থী বিশ্বাসের অপরাধে রিমান্ডে নিয়ে গিয়ে সামরিক গোয়েন্দাদের অকথ্য নির্যাতন করেছে, কিন্তু এক চুল টপাতে পারেনি। মেজর আকরাম নামে একজন পাকিস্তানি আর্মি তাকে কথা বলতেন এবং এখানে বামপন্থী কাদের সঙ্গে শহীদুল্লাহ যোগাযোগ আছে এটা বের করার চেষ্টা করতেন। উনি তার সঙ্গে তখন লজিক খেলতেন, মানে উনি ক্যারেক্টার গুলোকে মাথার মধ্যে নিয়ে এক একজনের সম্পর্কে একটা কাহিনী বানাতেন এবং সেগুলো বারবার বলতেন। শেষ পর্যন্ত মেজর আকরাম তার কাছে ফেল করেছে ইন্টেলিজেন্সিয়াতে। তারা তো এসে তাদেরকে পাগল করে, তাকে পাগল করতে পারেনি। অসাধারণ মানুষ ছিলেন তিনি। তিনি জেলে থাকা অবস্থায় তার পরিবার অবর্ণনীয় দুর্দশায় পড়েছে, কিন্তু তার চিন্তাগত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। প্রকৌশলী শহীদুল্লাহ আমাদের কালের নায়ক, আমাদের জন্য এক অনন্য প্রেরণা। জনস্বার্থে তার লড়াই, সততা, পরিশ্রম, মেধা, নেতৃত্ব, পেশাগত উৎকর্ষতা বহুকাল এই ভূখণ্ডের চিন্তাশীল সমাজ মনস্ক মানুষকে উৎসাহ ও প্রেরণা যোগাবে। তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। আজকের এই দিনে তার জন্য শ্রদ্ধা ভালোবাসা রইল। যারা মানে ইঞ্জিনিয়ারিং জগতে, আমাদের এখানে ইঞ্জিনিয়ারদের একটা কমন ফেনোমেনা হচ্ছে যে ইঞ্জিনিয়াররা অনেক বড় বড় কাজ করে, কিন্তু শহীদুল্লাহ ভাই একমাত্র ইঞ্জিনিয়ার বাংলাদেশে যিনি তার নিজের ফিস নেবার ক্ষেত্রে বা যে কোনো জিনিসের কস্টিং এর ক্ষেত্রে দেশের কথা চিন্তা করতেন। উনি মুনাফাও একটা লিমিটের মধ্যে রাখতেন। এটা খুব ইন্টারেস্টিং। আমরা এই যে এখন লুণ্ঠনমূলক মুনাফা বলি, অন্যায্য মুনাফা বলি, এগুলো মানে এই কাজগুলো ছিল। উনি সরকারের অনেক কাজও করেছেন, আর্মির অনেক কাজ করেছেন এবং আর্মিতে তিনি খুবই শ্রদ্ধেয় মানুষ ছিলেন তার এই সততা এবং কাজের ক্ষেত্রে। শহীদুল্লাহ ভাইকে আমাদের স্মরণ করা দরকার, কারণ সাইফুল হক ভাই দুটো কথা বলে গেছেন যে তেল গ্যাস রক্ষা কমিটি তিনি প্রায় এটাকে গুছিয়ে রেখেছিলেন, কিন্তু সেটা যে ভেঙে গেল বা সেটাকে যে চালানো গেল না, এটা তার প্রতি এক ধরনের অবিচার। আমরা মনে করি যে এই অবিচার তরুণ প্রজন্মের হাত ধরে নতুন রূপান্তর ঘটবে। এবং যে কথা সাইফুল হক ভাই আরেকবার বলে গেছিলেন, কথার মধ্যে বলেছিলেন যে তার সম্পর্কে একটা স্মারকগ্রন্থ গত বছর একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। আনু ভাই, আকাশ ভাইয়ের মধ্যে জড়িত ছিলেন, অনেক লেখাও গেছিল, সেটাও বের হয়নি। আমরা আশা করি তরুণদের হাত ধরে, কারণ বাংলাদেশ ভালো হোক মন্দ হোক একটা পলিটিক্যাল ট্রান্সফরমেশনের একটা রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এই রূপান্তর যে জায়গাতেই যাক না কেন, শহীদুল্লাহ ভাইদেরকে স্মরণ করতে হবে। তার কাজ, তার সততা, তার নিষ্ঠা, তার একাগ্রতা, তার চিন্তা, তার বিশ্বাস এবং তার লড়াকু মনোভাবের কারণে। আপনারা যারা এখানে তরুণ আছেন তারা আজকে এই কথাগুলো শুনে গেলে ভবিষ্যতে তাকে স্মরণ করবেন। দেখেন আজকে কোনো মিডিয়া নেই, শহীদুল্লাহ লোকের আলোচনায় কোনো মিডিয়া নেই। এইটাই প্রমাণ করে যে শহীদুল্লাহ ভাই বাংলাদেশে বেঁচে থাকবেন। ধন্যবাদ।